2010 সালের ডিসেম্বর মাসের শুরু। দিল্লির বাসিন্দা সুজন প্রধানের কম্পিউটারে হঠাৎ একটি ইমেল এসে পৌঁছায়। ইমেলটি পড়ার পরে রীতিমতো তিনি অবাক হয়ে যান, কারণ মেলটি এসেছিল তার বোন অনুপমা গুলাটির ইমেল আইডি থেকে, যে বোনের সঙ্গে গত 1.5 মাস ধরে পরিবারের কোনো যোগাযোগই ছিল না এবং তার ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও সেটি বারবার বন্ধ পাওয়া যাচ্ছিল। ঠিক এমনই সময়ে এই রহস্যময় ইমেলটি এসে পৌঁছায়। মেলটির ভাষা ছিল খুবই ছোট, কিন্তু এর ভেতরের কথাগুলো ছিল বেশ অবাক করার মতো। সেখানে লেখা ছিল, আমাকে আর খোঁজার চেষ্টা করো না, আমি আর কোনোদিন ফিরে আসব না। এই মেলটি পড়ার সঙ্গে সঙ্গেই সুজনের মনের ভিতরে দুশ্চিন্তা বেড়ে যায়, কারণ তিনি কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলেন না যে তার বোন নিজের সন্তানদেরকে ছেড়ে স্বেচ্ছায় কোথাও চলে যেতে পারে। দীর্ঘদিন কোনো খোঁজ খবর না পাওয়ার পর হঠাৎ এই মেলটি পাওয়ায় তার মনে নানা ধরনের প্রশ্ন তৈরি হতে থাকে। অনুপমা আসলে কোথায় আছেন, তিনি নিরাপদে আছেন কিনা, কিংবা কি অবস্থার মধ্যে আছেন, এসব বিষয়ে জানতে সুজন আর সময় নষ্ট করেননি। এরপর তিনি দ্রুত দিল্লি থেকে দেরাদুনের উদ্দেশ্যে রওনা হন, কারণ সেখানেই তার বোন অনুপমা এবং ভগ্নিপতি রাজেশ গুলাটি থাকতেন। দেরাদুনে থাকা সেই ফ্ল্যাটে পৌঁছে সুজন সরাসরি রাজেশের সঙ্গে দেখা করেন। তিনি অনুপমার নিখোঁজ হওয়ার বিষয়টি নিয়ে রাজেশের সঙ্গে কথা বলতে চান, তবে রাজেশের আচরণ ছিল একেবারেই অস্বাভাবিক। নিজের স্ত্রীর এমনভাবে হারিয়ে যাওয়া নিয়ে তার মধ্যে কোনো উদ্বেগ বা চিন্তার লক্ষণ দেখা যাচ্ছিল না। তাছাড়াও তিনি সুজনকে ঘরের ভিতরে বসার জন্যও বলেননি, বরং দরজার সামনেই দাঁড়িয়ে খুব ঠান্ডা এবং উদাস ভঙ্গিতে কথা বলতে থাকেন। রাজেশের দাবি অনুপমা ঝগড়া করে নিজের ইচ্ছাতেই কোথাও চলে গেছেন, আর এই বিষয়টি নিয়ে সুজনের অত চিন্তা করার কোনো প্রয়োজন নেই। কিন্তু রাজেশের এই অস্বাভাবিক শান্ত আচরণই সুজনকে আরও বেশি ভাবিয়ে তোলে। একদিকে তিনি বারবার খেয়াল করছিলেন রাজেশ যেন কোনোভাবেই তাকে ঘরের ভিতরে ঢুকতে দিতে চাইছেন না। কথা বলার সময়ও রাজেশকে দেখে মনে হচ্ছিল সে খুব অস্বস্তি বোধ করছে। ফলে সুজনের মনে ধীরে ধীরে বড় ধরনের সন্দেহ তৈরি হতে শুরু করে। তার মনে হতে থাকে এই ঘটনার পিছনে হয়তো এমন কোনো সত্য লুকিয়ে আছে, আর সেই অজানা সত্যই হয়তো অনুপমার হঠাৎ করে নিখোঁজ হয়ে যাওয়ার আসল কারণ। সাধারণত কোনো অপরাধের সঙ্গে জড়িত একজন মানুষকে শুধু তার চেহারা বা বাইরের আচরণ দেখে বিচার করা যায় না, কারণ অনেক সময় একজন মানুষ বাইরে থেকে একরকম দেখালেও তার ভেতরে সম্পূর্ণ ভিন্ন কিছু লুকিয়ে থাকতে পারে। তবে রাজেশের অস্বাভাবিক আচরণ সুজন প্রধানের নজর এড়িয়ে যায়, বিশেষ করে তার অতিরিক্ত সতর্কভাবে কথা বলা এবং কোনো ধরনের চিন্তা বা উদ্বেগ না দেখানোর বিষয়টি সুজনকে ভাবিয়ে তুলছিল। আর সেই মুহূর্ত থেকেই সুজনের মনে একটি গভীর সন্দেহ তৈরি হতে শুরু করে। একবার যে সন্দেহ তার মনে জায়গা তৈরি করে নিয়েছিল, সেটিকে আর সহজেই দূর করা সম্ভব ছিল না। প্রিয় দর্শক, এই ঘটনাটি যত সামনে এগাবে এবং আপনারা যত গভীরে যাবেন, ততই একটি গুরুত্বপূর্ণ সত্য আপনাদের সামনে স্পষ্ট হয়ে উঠবে। আমরা অনেক সময় বাইরে থেকে কোনো মানুষ, কোনো সম্পর্ক কিংবা কোনো পরিবারকে খুব সুন্দর এবং নিখুঁত বলে মনে করি, কিন্তু বাস্তবে সবকিছু সবসময় তেমন হয় না। কারণ বাইরে থেকে সুন্দর দেখালেই যে ভেতরটাও সুন্দর হবে এমন কোনো নিশ্চয়তা নেই। একটা সুন্দর এবং তাজা ফলের কথাই ধরুন, বাইরে থেকে সেটি একদম ঠিকঠাক এবং আকর্ষণীয় দেখাতে পারে, কিন্তু যদি কোনো ছোট পোকা অজান্তেই সেই ফলের ভিতরে ঢুকে যায়, তাহলে বাইরে থেকে তা বোঝার কোনো উপায় থাকে না। প্রথম দিকে ফলটি একেবারেই স্বাভাবিক দেখায়, তবে ভেতরে ভিতরে সেই ছোট্ট পোকাটি ধীরে ধীরে ফলটিকে নষ্ট করতে শুরু করে, আর এক সময় পুরো ফলটাই খাওয়ার অযোগ্য হয়ে যায়। মানুষের সম্পর্কের ক্ষেত্রেও অনেক সময় ঠিক এমনটাই ঘটে। বাইরে থেকে সবকিছু স্বাভাবিক এবং সুখের মনে হলেও ভেতরে ভিতরে কিছু সমস্যা নিবিড়ভাবে বড় হতে থাকে, আর সেই সমস্যাগুলো যদি সময় মতো ধরা না পড়ে, তাহলে এক সময় তা ভয়াবহ রূপ নিতে পারে। আর আজকের এই ঘটনাটি ঠিক তেমনই একটি বাস্তব উদাহরণ। তো যাই হোক, ঘটনার গভীরে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, প্রতিবারের মতোই আপনারা যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার বিনীত অনুরোধ, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আর যদি আপনাদের মনে হয় এই ধরনের তদন্তভিত্তিক ভিডিও আপনাদের সচেতন করতে সাহায্য করছে, তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন। তাহলে চলুন এই ঘটনার পরবর্তী অংশে এগিয়ে যাওয়া যাক।
ভগ্নিপতির এমন রহস্যময় এবং অস্বাভাবিক আচরণ দেখার পর সুজন প্রধান কি চুপচাপ বসেছিলেন, নাকি নিজের বোনকে খুঁজে বের করার জন্য তিনি আরো বড় এক কঠোর কোনো পদক্ষেপ নিয়েছিলেন? সেই প্রশ্নের উত্তরই এখন আমরা জানার চেষ্টা করব। রাজেশের ফ্ল্যাট থেকে বের হওয়ার পর সুজনের মনে যে সন্দেহ তৈরি হয়েছিল তা তাকে একেবারেই শান্ত থাকতে দেয়নি। আর তাই বোনকে খুঁজে বের করার জন্য তিনি আর এক মুহূর্ত সময় নষ্ট করেননি। তিনি সরাসরি দেরাদুনের স্থানীয় থানায় পৌঁছে যান। পুলিশের কাছে গিয়ে তিনি শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘটনাটি খুলে বলেন। তিনি জানান গত 1.5 মাস ধরে তার বোনের ফোন বন্ধ রয়েছে। এছাড়াও হঠাৎ করে একটি অদ্ভুত ইমেল এসেছে যেখানে লেখা ছিল তাকে আর খোঁজার চেষ্টা না করতে। তবে সবচেয়ে বেশি সন্দেহের কারণ ছিল দেরাদুনে এসে রাজেশের অস্বাভাবিক আচরণ। সুজনের কথা এবং পুরো ঘটনার রহস্যময় দিক বিবেচনা করে পুলিশ বিষয়টিকে খুব গুরুত্বের সঙ্গে নেয়। এরপরে 12 ডিসেম্বর 2010 সালে দেরাদুন পুলিশের একটি বিশেষ দল সুজনকে সঙ্গে নিয়ে আবার সেই ফ্ল্যাটে পৌঁছে যান। পুলিশকে হঠাৎ সামনে দেখে রাজেশের অস্বস্তি আর লুকিয়ে রাখা সম্ভব হয়নি। তিনি বাধ্য হয়ে তাদেরকে ঘরের ভিতরে ঢুকতে দেন। এরপরে পুলিশ কর্মকর্তারা যখন অনুপমার বিষয়ে একের পর এক প্রশ্ন করতে শুরু করেন তখন রাজেশের কথাবার্তায় বারবার অসঙ্গতি ধরা পড়তে থাকে। তিনি স্পষ্টভাবে কোনো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছিলেন না। ফলে পুলিশের সন্দেহ আরও বেড়ে যায়। তাদের মনে হতে থাকে এই ফ্ল্যাটের ভিতরেই হয়তো কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে। এরপর আর সময় নষ্ট না করে পুরো ফ্ল্যাটে তল্লাশি শুরু করা হয়। পুলিশ ঘরের প্রতিটি কোণ, আলমারি এবং আসবাবপত্র ভালোভাবে পরীক্ষা করতে থাকে। এভাবে তল্লাশি করতে করতেই তারা ভেতরের একটি বন্ধ ঘরের সামনে গিয়ে দাঁড়ায়। ঘরটি খোলা মাত্রই তাদের চোখে পড়ে ঘরের ভিতরের এক পাশে রাখা একটি ডিপ ফ্রিজার। সাধারণ একটি ফ্ল্যাটে এত বড় মাপের একটা ফ্রিজ দেখে পুলিশ কর্মকর্তাদের সন্দেহ আরও গভীর হয়ে যায়। এরপরে তারা ফ্রিজটি খুলে দেখেন। ভেতরে কয়েকটি কালো রঙের পলিথিন ব্যাগ রাখা ছিল। এদিকে পুলিশের পাশে দাঁড়িয়ে থাকা সুজন প্রধানের মনে তখন অজানা ভয় কাজ করছিল। তিনি আর নিজেকে সামলে রাখতে পারলেন না। একসময় তিনি সামনে এগিয়ে গিয়ে একটি পলিথিনের ব্যাগ বের করেন এবং কাপা হাতে সেটি খুলে দেখেন। আর তারপরেই তার সামনে এমন একটি সত্য প্রকাশ পায় যা তিনি কখনো কল্পনাও করতে পারেননি। ব্যাগের ভিতরে পাওয়া যায় মানুষের দেহাবশেষ, যা দেখে সুজন সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। এবং সেই দেহটি ছিল একটা মানুষের মাথা। আর সেই মাথাটি আর কারণ নয়, সেই মাথাটা ছিল সুজনের বোন অনুপমার। নিজের বোনের এমন অবস্থা দেখে তিনি আর নিজেকে ধরে রাখতে পারলেন না। যে বোনকে জীবিত অবস্থায় খুঁজে পাওয়ার আশায় তিনি দেরাদুনে এসেছিলেন, কিন্তু তার ভাগ্যে যে এমন একটি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে তা সুজনের কল্পনারও বাইরে ছিল। এবং সুজন এক তীব্র কান্না আর শোকে ভেঙে পড়েন। আর এভাবেই 1.5 মাস ধরে চলতে থাকা রহস্যের পর্দা সরে যেতে শুরু করে। তবে সেই সত্য ছিল অত্যন্ত ভয়ঙ্কর এবং হৃদয় বিকার। আপনারা নিশ্চয়ই এখন ভাবছেন, একজন সাধারণ মধ্যবিত্ত পরিবারের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বা মনোমালিন্য হতেই পারে, কিন্তু সেই ঝগড়া কি এতটাই ভয়াবহ হতে পারে যার শেষ পরিণতি এমনটা হবে? একজন মানুষকে হত্যা করে তার দেহ টুকরো টুকরো করে ডিপ ফ্রিজারে লুকিয়ে রাখা হবে। যদি তাদের সম্পর্কে আগে থেকেই এত সমস্যা থাকতো তাহলে অনুপমার ভাই সুজন প্রধান হয়তো কোনো না কোনোভাবে আভাস পেতেন। কিন্তু সুজন তো দূরের কথা, অনুপমার পরিবারের কেউই কখনোই কল্পনা করতে পারেননি যে এক সময়ের ভালোবাসার সম্পর্কের আড়ালে এমন একটি ভয়ঙ্কর ঘটনা লুকিয়ে আছে। তবে এই ঘটনার শুরুটা জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে 1999 সালে। সেই সময় যখন দিল্লির বাসিন্দা অনুপমা ছিলেন একজন প্রাণবন্ত এবং স্বাধীনভাবে চলাফেরা করা একটা তরুণী। আর ঠিক তখনই উচ্চশিক্ষার জন্য দেরাদুন থেকে দিল্লিতে আসেন রাজেশ গোলাটি। রাজেশ ছিলেন খুবই মেধাবী একজন তরুণ। তিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার জন্য পড়াশোনা করছিলেন এবং নিজের ভবিষ্যৎ গড়ার প্রস্তুতি নিচ্ছিলেন। দিল্লিতে পড়াশোনার সময় এক পরিচিত মানুষের মাধ্যমে অনুপমা এবং রাজেশের মধ্যে প্রথম পরিচয় হয়। প্রথম দেখাতেই দুজনের মধ্যে ভালো লাগা তৈরি হয়। এরপরে ধীরে ধীরে তাদের মধ্যে পরিচয় আরও গভীর হতে থাকে।
তারা একে অপরকে আরও কাছ থেকে জানতে শুরু করেন, পাশাপাশি নিজেদের ভবিষ্যৎ নিয়েও স্বপ্ন দেখতে থাকেন। অবশেষে 1999 সালে তারা পরিবারের সম্মতিতেই বিয়ে করার সিদ্ধান্ত নেন। এরপরে দুই পরিবারের উপস্থিতিতে তারা বিয়েও করে ফেলেন। এটি ছিল সম্পূর্ণ ভালোবেসে করা একটি বিয়ে, অর্থাৎ একটি লাভ ম্যারেজ। বিয়ের কিছুদিন পরেই রাজেশের জীবনে একটি বড় সুযোগ আসে। একজন দক্ষ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে তিনি আমেরিকায় একটি নামকরা প্রতিষ্ঠানে চাকরি পেয়ে যান। এরপর বিয়ের অল্প কিছুদিনের মধ্যেই অনুপমা এবং রাজেশ নিজেদের সবকিছু গুছিয়ে আমেরিকায় চলে যান। নতুন দেশ, নতুন পরিবেশ এবং নতুন জীবন, সবকিছুই তাদের জন্য ছিল এক নতুন অভিজ্ঞতা। আর রাজেশের ভালো চাকরির কারণে তাদের জীবনও বেশ স্বাচ্ছন্দ্যে চলতে থাকে। বাইরে থেকে দেখলেই যে কেউই বলতেন তারা একটি সুখী এবং আদর্শ দম্পতি। কিন্তু সেই সুন্দর জীবনের আড়ালে যে ধীরে ধীরে কিছু সমস্যা তৈরি হতে শুরু করেছে তা কেউ বুঝতে পারেনি। আর ভবিষ্যতে সেই সমস্যাগুলোই তাদের জীবনে এক ভয়াবহ প্রভাব ফেলবে সেটাও তাদের জানা ছিল না। বেশ কিছুদিন ভালোভাবে কাটার পর রাজেশের দৈনন্দিন জীবনযাত্রায় পরিবর্তন আসতে শুরু করে। একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে তার কাজের চাপ অনেকটাই বেড়ে যায়। ফলে সকাল হলেই তিনি কাজে চলে যেতেন এবং বেশিরভাগ দিন গভীর রাতে বাড়ি ফিরতেন। আর এইভাবেই ধীরে ধীরে আমেরিকার সেই বড় ফ্ল্যাটে অনুপমা একা হয়ে পড়তে থাকে। দিনের বেশিরভাগ সময় তাকে একাই কাটাতে হতো এবং এই একঘেয়েমি জীবন থেকে বের হওয়ার জন্য একদিন অনুপমা রাজেশের কাছে নিজের চাকরির জন্য ইচ্ছা প্রকাশ করে। কিন্তু রাজেশ এই প্রস্তাবে রাজি হন, বরং তিনি স্পষ্টভাবে বলে দেন যে অনুপমার চাকরি করার কোনোই প্রয়োজন নেই। এটা নিয়েই প্রথমবারের মতো তাদের মধ্যে ছোটখাটো মতবিরোধ তৈরি হয়। তবে অনুপমা তখন বিষয়টি নিয়ে আর বেশি কথা বাড়ায়নি। কিন্তু কিছুদিন পর আবারও সেই চাকরি নিয়ে তিনি প্রসঙ্গ তোলেন। আর তখনও রাজেশ আগের মতোই কঠোরভাবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এভাবেই ছোট ছোট মতের অমিল থেকে তাদের সম্পর্কে ধীরে ধীরে দূরত্ব তৈরি হতে থাকে। প্রতিদিনের কথাবার্তার মধ্যে এক ধরনের টানাপোড়েন দেখা দিতে থাকে। ঠিক এই একাকিত্ব এবং মানসিক দূরত্বের সময়ে অনুপমার জীবনে একটি নতুন ঘটনা ঘটে। আমেরিকায় রাজেশের এক ঘনিষ্ঠ বন্ধুর নিয়মিত যাতায়াত ছিল তাদের বাড়িতে। রাজেশ যখন কাজের কারণে দীর্ঘ সময় বাড়িতে থাকতেন তখন সেই বন্ধুর সঙ্গে অনুপমার নিয়মিত কথা বলা শুরু হয়। প্রথম দিকে বিষয়টি ছিল সাধারণ বন্ধুত্বের মধ্যেই সীমাবদ্ধ, তবে ধীরে ধীরে তাদের মধ্যেও সম্পর্কটা আরও ঘনিষ্ঠ হয়ে ওঠে। আর এই পরিবর্তনটা রাজেশের চোখ এড়িয়ে যায়। স্ত্রীর এই আচরণ এবং বন্ধুর সঙ্গে তার অতিরিক্ত ঘনিষ্ঠতা নিয়ে রাজেশের মনে অসন্তোষ তৈরি হতে থাকে। ফলে বিষয়টি নিয়ে তাদের মধ্যে প্রায় ঝগড়া এবং তর্ক বিতর্ক শুরু হয়। একসময় পরিস্থিতি এমন একটি পর্যায়ে পৌঁছে যায় যে তাদের দাম্পত্য জীবনের শান্তি প্রায় হারিয়ে যায়। সম্পর্কটি ধীরে ধীরে ভাঙনের দিকে এগিয়ে যেতে থাকে। তবে দুজনেই বুঝতে পারছিলেন এইভাবে চলতে থাকলে সংসার টিকিয়ে রাখা কঠিন হয়ে যাবে। তাই তারা সম্পর্ককে আরেকটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। একসঙ্গে বসে তারা ভাবেন যে পরিবারের নতুন সদস্য এলে হয়তো তাদের মধ্যকার দূরত্ব কমে যাবে, হয়তো নতুন করে সবকিছু শুরু করা হবে। এই ভাবনা থেকেই বিয়ের কয়েক বছর পর অনুপমা যমজ সন্তানের জন্ম দেন, একটি ছেলে এবং একটি মেয়ে। সন্তানের আগমনে কিছু সময়ের জন্য হলেও তাদের সংসারে আবার শান্তি ফিরে আসে। প্রিয় দর্শক, অনুপমার এই পুরনো সম্পর্কের কথা শুনে আপনারা হয়তো ভাবছেন, তবে কি এই কারণেই রাজেশের মনে রাগ জমেছিল? আর সেই কারণেই কি পরে এমন ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল? যদি এমনটা ভেবে থাকেন তাহলে বিষয়টি পুরোপুরি সঠিক নয়। কারণ রাজেশের ক্ষোভের কারণ শুধু এটিই ছিল না, এর পিছনে আরও কিছু জটিল কারণ এবং গভীর মানসিক সমস্যা লুকিয়েছিল। তাহলে আসল কারণটা কি সেটি জানতে হলে আমাদের এই ঘটনার পরবর্তী অংশে যেতে হবে। তো যাই হোক, সন্তানের জন্মের পর সংসার সামলাতে সামলাতে আরও কয়েক বছর কেটে যায়। এরই মধ্যে 2006 সালে রাজেশের কর্মজীবনে একটি বড় সমস্যা দেখা দেয়। কোনো একটি কারণে আমেরিকায় করা সেই চাকরি তার চলে যায়। এছাড়াও আমেরিকায় থেকে ভবিষ্যৎ নিয়ে একটা অনিশ্চয়তা তাদের ভিতরে তৈরি হতে থাকে। ফলে রাজেশ এবং অনুপমা সিদ্ধান্ত নেন যে আর সেখানে থাকা সম্ভব নয়। অবশেষে 2006 সালে তারা দুই সন্তানকে নিয়ে আমেরিকা ছেড়ে ভারতে ফিরে আসে। দীর্ঘদিন বিদেশে থাকার পর তারা আবার নিজেদের দেশে নতুন জীবন শুরু করার প্রস্তুতি নেন। কিন্তু তখনও তারা জানতেন না
সামনে তাদের সম্পর্কের জন্য আরো কঠিন সময় অপেক্ষা করছে, আর সেই ফাটলগুলো খুব শীঘ্রই আরো বড় এবং ভয়াবহ রূপ নিতে চলেছিল। 2006 সালে 2 সন্তানকে নিয়ে ভারতে ফিরে আসার পর রাজেশ গোলাটি প্রথমে তার পরিবারকে দেরাদুনের পৈতৃক বাড়িতে নিয়ে যান। কিন্তু যৌথ পরিবারের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে কিছু সমস্যার সৃষ্টি হয়। ফলে কিছুদিনের মধ্যেই দেরাদুনের ক্যাট রোড এলাকায় একটি ফ্ল্যাট ভাড়া নেওয়া হয়। এরপর অনুপমা এবং তার 2 সন্তানকে সেই ফ্ল্যাটেই রাখা হয়। অন্যদিকে রাজেশ নিজের কর্মজীবন নতুন করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি একটি ভালো চাকরির খোঁজ করতে থাকেন। অবশেষে কলকাতায় একটি বড় প্রতিষ্ঠানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে চাকরি পেয়ে যান। চাকরির কারণে রাজেশকে কলকাতায় চলে যেতে হয়। তবে অনুপমা তার 2 সন্তানকে নিয়ে দেরাদুনের সেই ফ্ল্যাটেই থাকতেন। অবশ্য শুরুর দিকে রাজেশ দেরাদুনে নিয়মিত যাতায়াত করতেন, কখনো কখনো প্রতি সপ্তাহে, কখনো কখনো 15 দিন পর পর। কিন্তু এই সময়ের দূরত্ব ধীরে ধীরে তাদের সম্পর্কের পুরনো সমস্যাগুলোকে আবার বাড়িয়ে দেয়। দেরাদুন এবং কলকাতার মাঝের এই দূরত্বের কারণে যখনই তাদের মধ্যে ফোনে বা ইমেলে কথা হতো, তখনই পুরনো ঝগড়া, সন্দেহ, অভিমান আবার সামনে চলে আসতো। একসময় পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে বিষয়টি আদালত পর্যন্ত পৌঁছে যায়। আদালত উভয় পক্ষের কথা শোনার পর একটি নির্দেশ দেয়। সেখানে বলা হয় অনুপমা এবং সন্তানদের খরচের জন্য রাজেশকে প্রতি মাসে 20,000 টাকা দিতে হবে এবং এই টাকা অনুপমার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। আদালতের নির্দেশ মেনে প্রথম দিকে রাজেশ নিয়মিত টাকা পাঠাতেন। তবে এদিকে কলকাতায় একা থাকতে থাকতে রাজেশের জীবনে নতুন একটি অধ্যায় শুরু হয়। কাজের সূত্র বা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সঙ্গে পরিচয় হয় এক নারীর। সেই নারীও নিজের ব্যক্তিগত জীবনে নানা ধরনের সমস্যায় ছিলেন। তিনি প্রায়ই নিজের স্বামীর অত্যাচার এবং পারিবারিক অশান্তির কথা রাজেশকে জানাতেন, আর এভাবেই তাদের মধ্যে ধীরে ধীরে ঘনিষ্ঠতা তৈরি হতে শুরু করে। প্রথমে সহানুভূতি শুরু হলেও পরে সেই সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে। একসময় রাজেশ নিজের প্রথম স্ত্রী এবং তার 2 সন্তানের কথা গোপন রেখে কলকাতার একটি স্থানীয় মন্দিরে গিয়ে সেই নারীকে বিয়ে করে নেন এবং এই দ্বিতীয় বিয়ে করার পর রাজেশের জীবনযাত্রায় অনেকটাই বদল এসে যায়। তার সময়, মনোযোগ এবং খরচের বড় অংশ নতুন সংসারের দিকে চলে যেতে শুরু করে। ফলে দেরাদুনে থাকা অনুপমা এবং সন্তানদের প্রতি তার দায়িত্ববোধ অনেকটাই কমে যায়। এর ফল হিসাবে আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও রাজেশ হঠাৎ করেই প্রতি মাসের 20,000 টাকা পাঠানো বন্ধ করে দেন। অবশ্য এই টাকা পাঠানো বন্ধ করাটা দেরাদুনে 2 সন্তানকে নিয়ে একা থাকা অনুপমার জন্য একটি বড় ধাক্কা ছিল। সংসারের খরচ চালানো এবং সন্তানদের পড়াশোনার জন্য ব্যয় মেটানো তার জন্য ক্রমশ কঠিন হয়ে উঠতে থাকে। তিনি গুরুতর আর্থিক সমস্যার মুখে পড়ে যান। একদিকে স্বামীর প্রতারণার সন্দেহ, আর অন্যদিকে হঠাৎ করেই অর্থের সংকট। এই 2 দিকের চাপই অনুপমার মানসিক অবস্থার উপর গভীর প্রভাব ফেলতে শুরু করে। ধীরে ধীরে তিনি মানসিকভাবে ভেঙে পড়তে থাকেন। আর এই পরিস্থিতি ভবিষ্যতে অনুপমা এবং রাজেশের পরবর্তী মুখোমুখি হওয়ার ঘটনাকে আরও ভয়াবহ এবং সংঘাতের দিকে ঠেলে দিতে শুরু করে। কলকাতায় দ্বিতীয় বিয়ে করার পর দেরাদুনের ফ্ল্যাটে রাজেশের যাতায়াত ধীরে ধীরে কমে আসছিল। তবে 17 অক্টোবর 2010 এই সময় রাজেশ যখন দেরাদুনের সেই ফ্ল্যাটে এসে পৌঁছান, তখন ঘরের পরিবেশ আগে থেকেই বেশ উত্তপ্ত ছিল। একদিকে দীর্ঘ আর্থিক সমস্যা, আদালতের নির্দেশ অনুযায়ী প্রতি মাসে 20,000 টাকা পাঠানো বন্ধ হয়ে যাওয়া, আর অন্যদিকে রাজেশের অন্য একটি সম্পর্কের ইঙ্গিত, সব মিলিয়ে অনুপমা তখন মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলেন। তবে রাজেশের ফ্ল্যাটে আসার পর থেকেই দুজনের মধ্যে তীব্র তর্কাতর্কি শুরু হয়। ঝগড়া যত এগোতে থাকে পরিস্থিতি ততটাই খারাপ হতে থাকে। তবে পরিস্থিতি শান্ত করার পরিবর্তে রাজেশ উল্টো পুরনো বিষয়গুলো আবার সামনে আনতে শুরু করেন। তিনি অনুপমাকে অপমানজনক কথা বলতে থাকেন এবং অতীতের কিছু ঘটনা টেনে তাকে দোষারোপ করার চেষ্টা করেন। রাজেশের এই আচরণ দেখে অনুপমা আরও বেশি ক্ষুব্ধ হয়ে ওঠেন। তিনি তীব্র প্রতিবাদ করেন এবং নিজের অবস্থান পরিষ্কারভাবে তার সামনে তুলে ধরেন। কিন্তু এই প্রতিবাদ রাজেশের রাগ আরও বাড়িয়ে দেয়। দুজনের মধ্যেই তখন উত্তপ্ত কথাবার্তা চলছিল। এক পর্যায়ে রাজেশ নিজের রাগের উপরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে তিনি অনুপমার সঙ্গে শারীরিকভাবে আক্রমণাত্মক আচরণ করেন। এর ফলে অনুপমা গুরুতরভাবে আহত হন।
আহত হওয়ার পর তিনি ঘরের ভেতরেই অসুস্থ অবস্থায় পড়ে যান। কিন্তু এত কিছুর পরেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি, বরং রাজেশের মনে তখন এক অন্য ভয় কাজ করতে শুরু করে। তিনি বুঝতে পারছিলেন যদি অনুপমা সুস্থ হয়ে ওঠেন অথবা এই ঘটনার কথা বাইরে জানান, তাহলে তার ব্যক্তিগত জীবনে অনেক গোপন বিষয় প্রকাশ পেয়ে যেতে পারে। বিশেষ করে কলকাতার দ্বিতীয় বিয়ের বিষয়টি সামনে চলে আসার আশঙ্কা তাকে ভেতর থেকে আতঙ্কিত করে তোলে। এই ভয়াবহ আতঙ্ক থেকেই তিনি আরও ভয়াবহ একটি সিদ্ধান্ত নেন। পাশে থাকা একটি বালিশ তুলে নিয়ে অনুপমার মুখের উপরে চেপে ধরেন এবং তত সময় পর্যন্ত চেপে ধরে রাখে যত সময় না পর্যন্ত অনুপমা নিস্তেজ হয়ে যায়। এইভাবেই নিজের ঘরেই স্বামীর হাতে প্রাণ হারান অনুপমা। এই ঘটনা ঘটার পর রাজেশ প্রথমে নিজের 2 সন্তানের কথা ভাবতে শুরু করে। সন্তানরা তখন বাড়ির বাইরে ছিল। তারা ফিরে এসে নিজের মায়ের কথা জিজ্ঞাসা করলে কি উত্তর দেওয়া হবে সেটাই তার সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। তিনি দ্রুত ঘটনাটি আড়াল রাখার চেষ্টা করেন। সন্তানরা বাড়ি ফিরে মাকে দেখতে না পেয়ে যখন বাবাকে বারবার প্রশ্ন করতে থাকে, তখন রাজেশ অত্যন্ত শান্তভাবে তাদেরকে মিথ্যা কথা বলে। তিনি জানান তাদের মা জরুরি একটি কাজে দিল্লিতে গেছে। সন্তানরা বাবার কথা বিশ্বাস করে সাময়িকভাবে শান্ত হয়ে যায়। তবে রাজেশ জানতেন শুধু সন্তানদের ভুল বুঝিয়ে রাখলেই চলবে না। সবচেয়ে বড় বিষয় ছিল অনুপমার পরিবারকে সন্দেহ করা থেকে বিরত রাখা। কারণ দিল্লিতে থাকা অনুপমার মা বাবা এবং ভাই যদি হঠাৎ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে সন্দেহ করতে থাকেন, তাহলে পুরো ঘটনা প্রকাশ পেয়ে যেতে পারে। আর এই কারণে রাজেশ আরও একটি বড় পরিকল্পনা করে। 17 অক্টোবরের পর থেকেই তিনি অনুপমার ল্যাপটপ এবং ইমেল অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন। এরপর পরিবারের সদস্যরা যখনই অনুপমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতেন, তখন তিনি নিজেই অনুপমা সেজে উত্তর দিতেন। কখনো কখনো এমন মেল আসতো যে তিনি খুব ব্যক্তিগত কারণে একা থাকতে চান। ফলে দিল্লিতে থাকা পরিবারের সদস্যরা প্রথম দিকে বিষয়টা খুব অস্বাভাবিক বলে মনে করেন। তারা ভেবেছিল হয়তো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বা মনোমালিন্য হয়েছে, আর সেই কারণেই অনুপমা ফোনে কথা বলতে চাইছেন না। তবে এইভাবেই 1.5 মাস ধরে রাজেশ সবাইকে ভুল ধারণার মধ্যে রাখতে সক্ষম হন। পরিবারের সদস্যরা ভেবেছিলেন অনুপমা জীবিত আছেন এবং নিজের ইচ্ছাতেই দূরে রয়েছে। আর এই ডিজিটাল বিভ্রান্তির আড়ালেই রাজেশ নিজের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর এবং সবচেয়ে নৃশংস পরিকল্পনার পরবর্তী ধাপগুলো সাজাতে শুরু করেছিলেন। বিশেষ করে ফ্ল্যাটের ভিতরে ঘটে যাওয়া এই ঘটনা বাইরে থেকে জানাজানি হয়ে গেলে তিনি বড় ধরনের আইনি সমস্যায় পড়তে পারেন। তাই তিনি খুব ঠান্ডা মাথায় প্রমাণ আড়াল করার একটি পরিকল্পনা করতে শুরু করেন। পরের দিন অর্থাৎ 18 অক্টোবর সন্তানরা স্কুলে চলে যাওয়ার পর রাজেশ প্রয়োজনীয় কিছু জিনিসপত্র সংগ্রহ করতে বাইরে যান। পাশাপাশি তিনি একটি ডিপ ফ্রিজের ব্যবস্থা করেন। এরপর তিনি ঘরের দরজা জানলা বন্ধ করে পুরো বিষয়টি গোপন রাখার চেষ্টা করেন। ঘটনার সঙ্গে সম্পর্কিত সবকিছু এমনভাবে সরিয়ে রাখতে শুরু করেন যাতে বাইরে থেকে কেউ কোনো অস্বাভাবিক কিছু বুঝতে না পারে। এজন্য তিনি বিভিন্ন কালো কালারের পলিথিন ব্যবহার করেন এবং সবকিছুই খুব সতর্কতার সঙ্গে গুছিয়ে রাখেন। প্রায় 2 মাস ধরে বাইরের পৃথিবী এই ঘটনার ব্যাপারে কিছুই জানতে পারে। প্রিয় দর্শক, এর পরের ঘটনাগুলো আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন। দীর্ঘ 1.5 মাস ধরে চলা এই রহস্য শেষ পর্যন্ত বেশি দিন গোপন থাকেনি। পুরো ঘটনার সত্য একসময় সামনে চলে আসে। তদন্ত এগোতে থাকলে পুলিশ রাজেশ গুলাটিকে জিজ্ঞাসাবাদ শুরু করে। আর তখনই সে আরও একটি ভয়ঙ্কর তথ্য স্বীকার করে। রাজেশ জানায় শুধু ঘটনাটি লুকিয়ে রাখা তার শেষ পরিকল্পনা ছিল না, বরং গত 1.5 মাস ধরে সে ধীরে ধীরে প্রমাণ মুছে ফেলার চেষ্টা করছিল। যখনই সে সুযোগ পেত তখনই সে ফ্রিজার থেকে 1 বা 2টি কালো পলিথিন ব্যাগ বের করে আনত। এরপরে ঘর থেকে বের করে এনে দেরাদুনের নির্জন পাহাড়ি রাস্তা বা জঙ্গল বা জনমানবহীন এলাকার দিকে চলে যেত এবং সেখানে গিয়েই সেই প্যাকেটগুলি ফেলে আসতো। এরপরে পুলিশ রাজেশের দেওয়া তথ্য এবং দেখানো স্থানগুলোর ভিত্তিতে তদন্ত চালায়। এরপর বিভিন্ন নির্জন এলাকা থেকে অনুপমার দেহের অবশিষ্ট অংশগুলো উদ্ধার করা হয়। ফলে ঘটনার গুরুত্বপূর্ণ প্রমাণগুলো পুলিশের হাতে চলে আসে। অবশেষে 2017 সালে আদালত রাজেশ গোলাটিকে দোষী সাব্যস্ত করেন। সব প্রমাণ এবং সাক্ষ্য বিবেচনা করার পর আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেয় এবং এর মাধ্যমেই এই ভয়াবহ অপরাধের বিচার সম্পন্ন করা হয়।
প্রিয় দর্শক, এই ঘটনা শুধু একটি অপরাধের গল্প নয়, এটি আমাদের সমাজ এবং সম্পর্কের একটি কঠিন বাস্তবতার দিকও তুলে ধরে। জীবনের বেশিরভাগ সম্পর্কই শুরু হয় ভালোবাসা, আশা এবং সুন্দর স্বপ্ন দিয়ে। সেটি প্রেমের বিয়ে হোক কিংবা পারিবারিকভাবে হওয়া বিয়ে, শুরুর সময় প্রায় সব সম্পর্কই সুন্দর মনে হয়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জীবনের বাস্তবতাও সামনে আসে। দায়িত্ব বাড়ে, চাপ বাড়ে, আর নানা ধরনের মতের অমিলও দেখা যেতে শুরু করে। আর সেখান থেকেই অনেক সময় সম্পর্কের দূরত্ব তৈরি হয়। তবে আমাদেরকে সবসময় একটা বিষয় মনে রাখা উচিত, এই পৃথিবীতে কোনো মানুষই সম্পূর্ণভাবেই নিখুঁত নয়। আর যেহেতু মানুষ নিখুঁত নয়, তাই কোনো সম্পর্ক শতভাগ নিখুঁত হতে পারে না। একটি সম্পর্ককে সুন্দর রাখতে হলে অবশ্যই অপরকে বুঝতে হবে। কঠিন সময়েও একে অপরের পাশে দাঁড়ানোর মানসিকতা থাকতে হয়। আসলে ভালোবাসা মানে শুধু সুখের সময় একসঙ্গে থাকা নয়, ভালোবাসা মানে কঠিন সময়েও সম্পর্ককে ধরে রাখার চেষ্টা করা। আর যেখানে ধৈর্য, সম্মান এবং বোঝাপড়া থাকে না, সেখানেই সমস্যা আরও বড় হতে থাকে। তাই সম্পর্কের মধ্যে যে কোনো সমস্যা তৈরি হলে সেটিকে আলোচনা এবং বোঝাপড়ার মাধ্যমে সমাধান করে নেওয়া উচিত। প্রিয় দর্শক, একটা কথা মনে রাখবেন, এই ধরনের বাস্তব ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরা শুধু ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের উদ্দেশ্য হলো এই ঘটনাগুলো থেকে শিক্ষা নিয়ে সবাই যেন আরও সচেতন হতে পারে, যেন মানুষ সম্পর্কের গুরুত্ব বুঝতে পারে এবং ভুল সিদ্ধান্তের ভয়াবহ পরিণতি সম্পর্কে সতর্ক থাকতে পারে। তাই নিজের সম্পর্ককে সময় দিন, একজন আরেকজনকে বোঝার চেষ্টা করুন। তো যাই হোক, এই ঘটনা আর বেশি বিস্তারিত করলাম না। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন এবং অন্যকে বিশ্বাস করার আগে তাকে ভালোভাবে যাচাই করে নেবেন।